নবীন জয়কুমার। এই যে দেখুন, আমরা অনলাইনে যখন খোঁজার চেষ্টা করলাম, আমরা যেটা দেখতে পেলাম একটা অদ্ভুত বিষয়। দেখুন, তার কিন্তু অ্যাড্রেস এবং রেজিস্ট্রেশন নাম্বার সবটাই রয়েছে। দেখুন, তাহলে দেখুন আপনাদেরকে এবার দেখানো শুরু করি। এমবিবিএস, ডিও, ophthalmologist, eye surgeon, 41 years experience overall, 8 years as specialist। দেখুন তার কত দিনের অভিজ্ঞতা, এবং তারপরে দেখুন, সুতরাং তাকে আমরা কোনোভাবেই কিন্তু ভুয়ো বলতে পারি না। সেখানে ডক্টর নবীন জয়কুমার ইজ আ অপথলমোলজিস্ট, আই সার্জন ইন চেন্নাইয়ের, দেখুন কোথায় তিনি রয়েছেন সেটাও কিন্তু রয়েছে, চেন্নাইয়ের আন্নানগর ইস্ট, একজন চক্ষু বিশেষজ্ঞ, এবং এবং তিনি একটা হাসপাতালে কাজ করেন। দেখুন, 1985 সালে ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস, 2012 সালে একই বিশ্ববিদ্যালয় থেকে ডিও করেন। এবং এবার দেখুন, এই যে তার এখানে এই যে দেখুন, 1985 সালে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমবিবিএস, এবং 2012 সালে তিনি সেখান থেকে ডিও, অর্থাৎ একাধিক কিন্তু তার ডিগ্রি রয়েছে। এবং তার যে রেজিস্ট্রেশন নাম্বার দেখুন, রেজিস্ট্রেশন নাম্বার দেখুন, 1985 সালে 39841, তামিলনাড়ু মেডিকেল কাউন্সিল। সুতরাং তার যখন এত কিছু পাওয়া যাচ্ছে, এত অভিজ্ঞতা তার, এত রেজিস্ট্রেশন নাম্বার, তখন এখানে তিনি কি ইচ্ছে করে লেখেননি, নাকি কেউ তাকে দিয়ে লেখাননি, নাকি কিছু বাদ দিয়ে সেটা পোস্ট করা হয়েছে? আমি রাজীব বাবুর কাছে যাব। রাজীব বাবু, যখন আপনি এই কাগজগুলো পেলেন, তখন কি এই বিষয়টা নিশ্চয়ই আপনি দেখেছিলেন যে একজন ডক্টর নবীন জয়কুমার, এত 41 বছরের অভিজ্ঞতা তার, তাহলে তিনি কেন এটাকে এখানে লিখবেন না, যখন গোটা ভারত জুড়ে রেজিস্ট্রেশন নাম্বার লেখাটা মাস্ট, সার্টিফিকেট হোক বা প্রেসক্রিপশন? আপনাকে একটা সত্যি কথা বলি, আমি যখন আমার বাড়িতে তো উনি বাই পোস্ট এই ডকুমেন্টটা পাঠিয়েছিলেন, 300 পাতার প্রায় হবে, হয়তো 300 পাতা। এটা অভিষেক ব্যানার্জির অ্যাডভোকেট পাঠিয়েছিলেন আমার বাড়িতে, স্পিড পোস্টে পাঠিয়েছিলেন। তো আমি যখন এই ডকুমেন্টটা হাতে পাওয়ার পর আমি যখন ওটাকে দেখি, সত্যি কথা বলছি, আমি ওটা পড়ে না খুব হেসেছিলাম। তার কারণ হচ্ছে আমি সেদিনই জানতাম যে এই জায়গাটা ওনার জন্য খুব ক্ষতিকর হবে, এই পিটিশনটা ওনার জন্য খুব ক্ষতিকর হবে। রাজবাবু, একটু যদি জানতে চাই যে আপনাকেই কেন পাঠানো হয়েছিল এটা? না, এটা আমাকে পাঠাতে হবে, তার কারণ হচ্ছে আমি মামলাটা করেছিলাম না, ডিজে মামলাটা তো আমার করা, তো আমি তো পার্টি। আমাকে তো না দিয়ে উনি তো মামলা করতে পারবেন না, আমাকে তো জানাতে হবে। এটা তো ল, এটা তো আইন। এবার আইনে উনি আমাকে পাঠিয়েছেন, তো আমরা দেখুন, আমি ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট বলে আমি হাইকোর্টে অনেক কথা বলতে পারি না। আমার সবচেয়ে অদ্ভুত লেগেছে যে সিআইডি তদন্ত করছেন, যারা এই ডকুমেন্ট যারা হাইকোর্টে যারা এইটা বলছেন, সিআইডির পক্ষে যারা বলছেন বা রাজ্য সরকারের আইনজীবী যারা বলছেন, তারা এই জায়গাটা আজও ধরেননি। এটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে যে তাদের কাছে তো ডকুমেন্ট গুলো রয়েছে, তো তারা তো এটা হাইকোর্টকে দৃষ্টি আকর্ষণ করতে পারতেন। তাহলে এতদিন তারা কেউ বলেননি, এটা কেন বলেননি? এটাও একটা কোশ্চেন। যেমন তেমনি আরেকটা কোশ্চেন, যে এই ডকুমেন্টটা কি আদৌ ডাক্তারবাবু বানিয়েছিলেন, নাকি এটাকে তড়িঘড়ি তৈরি করা হয়েছিল ওনার নাম করে, যার জন্য উনি রেজিস্ট্রেশন নাম্বারটা উনি দেননি। বা কিন্তু একটা কথা বলুন রাজীব বাবু, এটা যখন হাইকোর্টে পাঠানো হয়েছে, কোর্ট তো এটাকে খতিয়ে দেখবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তো আইনজীবীরা আছেন, তারা কি বুঝতে পারেননি যে এই ডকুমেন্টটা যদি কোর্টে দেওয়া হয়, তাহলেই তো এটার আসল সত্যিটা বেরিয়ে যাবে, যে কেন রেজিস্ট্রেশন নাম্বার নেই, কেন তার অ্যাড্রেস নেই, এগুলো তো তখনই সামনে চলে আসবে। না, একটা জিনিস আপনি ভুল করছেন। কোর্টের কাছে তখনই সামনে আসবে যখন কেউ বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে। তো বেড়ালের গলায় ঘন্টা বাঁধতে গেলে যারা ধরুন আইনজীবী আছেন, যারা স্টেটের পক্ষে আইনজীবী আছেন, যারা সিআইডির পক্ষে আইনজীবী আছেন, তারা তো বলেননি, একবার ইন্ডিকেট করেননি যে স্যার এখানে গন্ডগোল আছে, আমি ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট, আমার তো বলার অধিকার বেশি নেই, আমার ওখানে বলার জায়গাই নেই। যেহেতু আমি মামলা করেছি, তাই আমাকে নোটিশ পাঠাতে হয়েছে। তো এখানে আমি এইবার নেক্সট টাইম আমি পিটিশন করে বলবো, আমি নতুন করে অ্যাপ্লিকেশন করে আমি কোর্টকে জানাবো, সেটা তো এর পরে হবে। আমার কাছে একটাই প্রশ্ন, যে এই ডকুমেন্টটা তো সিআইডি এবং রাজ্য সরকার অনেক আগে পেয়েছেন, তাহলে কেন তারা সেই বিষয়টাকে কোর্টের কাছে তুলে ধরেননি? এটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে।
যেটা আমি ধরতে পারলাম সেটা ওনারা ধরতে পারলেন না, এটা তো কখনো হতে পারে না, তাই না? ঠিক, একদমই একদমই। এবং এই ডক্টর নবীন জয়কুমারের সঙ্গেও কিন্তু আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, উনি আমাদেরকেও কোনো উত্তর দেননি। আমরা আরেকবার স্ক্রিনশটগুলো দেখাই যে তার সঙ্গেও কিন্তু আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। এই যে দেখুন, আমরা তার সঙ্গে যখন যোগাযোগ করার চেষ্টা করি অনেকবার, 1:22 তাকে ফোন করা হয়, ভয়েস কল করা হয়, ভিডিও কল করা হয়, কিন্তু তিনি কোনোটারই তিনি জবাব দেননি। কিন্তু উনি প্রশ্ন করেছেন যে কারা, দেখুন ওনার ছবিটা রয়েছে কিন্তু ওনার নাম্বারটা আমরা দেখাচ্ছি না কারণ ওনার প্রাইভেসির জন্য। এবং তারপরে কিন্তু আবার যোগাযোগ করি, এই ডকুমেন্টগুলো পাঠাই, আমরা উনি জিজ্ঞেস করেন যে রিগার্ডিং অর্থাৎ কোন খবরের জন্য, তারপরে আমরা এই ডকুমেন্টগুলো পাঠাই। এবং এই যে এই বিষয়গুলো যে আমরা, দেখুন ব্লুটিক হয়েছে, তার মানে কিন্তু উনি দেখছেন, ব্লুটিক হয়েছে মানে উনি সেটা দেখেছেন, কিন্তু তারপরে উনি কোনো জবাব দেননি। কিন্তু আমরা সব পক্ষের সঙ্গেই যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। আমরা তৃণমূল কংগ্রেস অর্থাৎ কালীঘাট তৃণমূল, অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী যে তৃণমূল কংগ্রেস, তাদের সঙ্গে আমরা সকালে যোগাযোগ করি, আইটি সেলের সঙ্গে কথা বলি। তারা প্রথমে আসতে রাজি হলেও তারা ডকুমেন্টগুলো দেখতে চান, সেই ডকুমেন্টগুলোও আমরা পাঠাই। কিন্তু তারপরে কিন্তু শেষ পর্যন্ত তারা একজন আরেকজন করে পাস করতে করতে তারা শেষ পর্যন্ত আর ফোনটাই তোলেননি, এবং তারপরে সেটা বলেনও নি যে তারা আসবেন কি আসবেন না, পরিষ্কারও করেননি, এবং অর্থাৎ তারা আর যোগাযোগই করতে চাননি আমাদের সঙ্গে। আমরা তারপরেও হাল ছাড়িনি। কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পন্থী তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষকে বিধানসভার একটা প্রেস কনফারেন্সে আমাদের প্রতিনিধি এই প্রশ্নটাই করে, এবং সেখানে তিনি কি উত্তর দিয়েছেন আসুন আরেকবার আপনাদেরকে শোনাই। কে কি কাউন্ট জমা দিচ্ছে, সে কোনো একটা উদ্দেশ্যে জমা দিচ্ছে, ফলে এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্যের জায়গা নেই। যা সম্পর্কে জমা দিয়েছেন তিনি যথাযথভাবে যদি প্রয়োজন মনে করেন তিনি তার উত্তর দিয়ে দেবেন। আমি রাহির কাছে একটু যাব। রাহি, তুমি এই প্রশ্নটা করেছিলে কুণাল ঘোষকে, তিনি তো এড়িয়ে গেলেন, বললেন যিনি এই কাগজটা জমা দিয়েছেন তিনি এর উত্তর দেবেন, এবং তারপর তিনি উঠে চলে যান। কি মানে কুণাল ঘোষকে যখন এই প্রশ্নটা করা হলো, তুমি সামনাসামনি তখন দাঁড়িয়েছিলে, কাগজটা জমা দিয়েছে অভিষেক ব্যানার্জি, তাহলে কি অভিষেক ব্যানার্জির দিকেই তিনি একেবারে সরিয়ে দিলেন পুরো বিষয়টা? দেখো, কুণাল ঘোষ কেন, আমরা তৃণমূলের অন্যান্য নেতৃত্বের সঙ্গেও কিন্তু এর আগে যোগাযোগ করার চেষ্টা করি, তবে একেবারে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘটনার বিরুদ্ধে কিন্তু সকলেই এটা বলেন যে সেটা এই ঘটনার উত্তর কিন্তু একজনই দিতে পারবেন, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে দাঁড়িয়ে এখানে বেশ কিছু প্রশ্ন সামনে দাঁড়িয়ে যাচ্ছে, তবে কি এখনো তৃণমূল কংগ্রেস কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক?